হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে এয়ার ট্রাভেল কিন্তু খুব কমন একটা বিষয়, বাট কিছুদিন আগেও এই ব্যাপারটা এত কমন ছিল না। অ্যাটলিস্ট বাংলাদেশে তো আমরা এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার জন্য মানুষ এরোপ্লেন ব্যবহার করবে, এই ব্যাপারটা অ্যাটলিস্ট আমি ছোট থাকতে কখনো দেখি নাই। ইনফ্যাক্ট এখনও বেশিরভাগ মধ্যবিত্ত মানুষের কাছে এয়ারপ্লেনে ট্রাভেল করা ব্যাপারটা বিলাসিতার মধ্যেই পড়ে বলে আমার মনে হয়। আপনি যদি গত 50 বছরের হিস্ট্রি দেখেন, দেখবেন সময়ের সাথে সাথে এয়ারপ্লেনে পরিবহনের খরচ কমেছে এবং আরও বেশি মানুষ এয়ারপ্লেনের মাধ্যমে যে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া এই ব্যাপারটার সাথে পরিচিত হতে শুরু করেছে। এই কারণে এখন যদি আপনি দেশের যে কোনো এয়ারপোর্টে যান বাংলাদেশের, আপনি দেখবেন যে প্রতিনিয়তই কোনো না কোনো মানুষ এক জেলা থেকে অন্য জেলায় খুব কমফোর্টেবলি প্লেনে করে যাতায়াত করছে, যেটা আগে একদমই হইতো না। শুধু ডোমেস্টিক এই ব্যাপারটা সত্য না, আন্তর্জাতিক দুনিয়াও এখন এয়ারপ্লেন একটা বিশাল ইন্ডাস্ট্রি এবং আপনি দুনিয়ার যে এয়ারপোর্টেই যান যেখানে আপনার মনে হবে কেউ যায় না, কোনো মানুষ যায় না, ওখানে যেও আপনি দেখবেন এয়ারপোর্ট বেশ ব্যস্ত এবং প্রতিনিয়তই প্লেন নামছে উঠছে এবং যাত্রীতে গম গম করছে পুরো এয়ারপোর্ট। এয়ারলাইন্স কোম্পানিগুলো কিভাবে আয় করে এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। একটা প্লেন, সেই প্লেনের টিকিট বেচে, সেই টিকিটের টাকা থেকে ওই এয়ারপ্লেনের কোম্পানির যে মালিক তার আয় হয়। ব্যাপারটা মোটামুটি সিম্পল। এয়ারপোর্টগুলো আসলে কিভাবে আয় করে, এয়ারপোর্টের ব্যবসা আসলে লাভজনক নাকি, আপনি কি একটা এয়ারপোর্টের ব্যবসা শুরু করতে পারেন নাকি, আমাদের যে সবচেয়ে বড় এয়ারপোর্ট শাহজালাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের আয় রোজগার আসলে কি রকম, এই সবকিছু নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। নর্মাল ভিডিও থেকে একটু বিরতি নিচ্ছি কারণ আপনাদের এই ভিডিওর স্পন্সরের বিষয়ে একটু কথা বলতে হবে। এই ভিডিও যারা স্পন্সর করেছে তাদের নাম TapTapSend। আপনারা অনেকেই হয়তো TapTapSend চেনেন কারণ TapTapSend আগেও আমাদের এই চ্যানেলের অনেক ভিডিও স্পন্সর করেছে। ভিডিওটা আজকে এয়ারপোর্ট নিয়ে এবং ভিডিওটা যারা স্পন্সর করছে TapTapSend, তারা আসলে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা খুব সহজ অ্যাপ। সো সিনার্জিটা খুব সুন্দর হয়েছে আজকে। TapTapSend ব্যবহার করার 5টা কারণ আছে। প্রথম কারণ, টাকা পাঠানো পুরোপুরি ফ্রি। আপনি যখন TapTapSend ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাবেন, টাকা পাঠানোর কোনো ফি লাগে না, যেটা একটা বড় সুবিধা। সেকেন্ড বেনিফিট হলো ইনস্ট্যান্ট ট্রান্সফার। অনেক অ্যাপ আছে যেগুলো টাকা পাঠানোর পর একটু সময় লাগে রিসিভারের টাকাটা পেতে। TapTapSend এই ঝামেলা নাই, টাকা পাঠানোর মোটামুটি সাথে সাথেই টাকা পাওয়া যায়, যেটা বড় একটা মেন্টাল রিলিফ দেয়। থার্ড সুবিধা, আপনি যখন টাকা পাঠাবেন তখন রিসিভার তার বিকাশ অ্যাকাউন্টে বা তার ব্যাংক অ্যাকাউন্টে সাথে সাথে টাকাটা রিসিভ করতে পারবে। অনেক সময় একটা অ্যাপ থেকে টাকা পাঠালে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকাটা পাঠানো যায় না, যেটা আমার কাছে একটা বড় প্লাস মনে হয় TapTapSend এর। ফোর্থ সুবিধা, ভালো এক্সচেঞ্জ রেট। আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাবেন, নট নেসেসারিলি আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন এমন না, আপনি যখন এক দেশ থেকে আরেক দেশের কারেন্সি কনভার্ট করবেন, কিছু কারেন্সি লস হয়ে যায় কনভার্সন রেটের কারণে। TapTapSend এ এই কনভার্সন রেটটা আসলে অনেক ভালো। এবং লাস্ট কারণ বা বিগেস্ট কারণ, আপনি যখন TapTapSend ব্যবহার করবেন নিচের লিঙ্কটা দিয়ে এবং KF কুপনটা যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে 10 ইউনিট এক্সট্রা পাবে। তার মানে হলো আপনি যদি তাকে $100 পাঠান, সে $110 পাবে। আপনি যদি 100 কানাডিয়ান ডলার পাঠান, সে 110 কানাডিয়ান ডলার পাবে। আপনি যদি 100 ইউরো পাঠান, সে 110 ইউরো পাবে। ইউ গেট দ্য আইডিয়া, রাইট? সো আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা নিচে থেকে TapTapSend ডাউনলোড করে চেক করবেন। পুরোপুরি ফ্রি, ডাউনলোড করতে কোনো পয়সা দিতে হবে না এবং একবার পাঠায় হইলেও ওই $10 বোনাসটা নেওয়ার চেষ্টা করা উচিত বলে আমার মনে হয়। চল ভিডিওতে ফেরত যাওয়া যায়। আচ্ছা, এয়ারপোর্টের আয়ের কনসেপ্ট বোঝার আগে আপনার একটা জিনিস বুঝতে হবে যে সব এয়ারপোর্ট কিন্তু সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান না। সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ ক্যাব নামে একটা প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠান মূলত বাংলাদেশের যত এয়ারপোর্ট আছে এই সব এয়ারপোর্টের মালিক। এটা একটা সরকারি প্রতিষ্ঠানই বলা যায়। সো বাংলাদেশে যত এয়ারপোর্ট আছে এই সব এয়ারপোর্টের মালিক আসলে বাংলাদেশ সরকার। কিন্তু পুরা দুনিয়ায় এমন অনেক এয়ারপোর্ট আছে যেগুলোর মালিক আসলে সেই সব দেশের সরকার না, প্রাইভেটলি ওন্ড। এবং এই কারণেই এয়ারপোর্ট ব্যবসাটা কিন্তু আসলে বেশ লাভজনক একটা ব্যবসা। যেমন ধরেন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি দুনিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্টের নাম কি, একটা চান্স আছে আপনি বলবেন হিথ্রো এয়ারপোর্ট, যেটা হলো লন্ডনের সবচেয়ে বড় এয়ারপোর্ট এবং পুরো ইউরোপের সবচেয়ে বিজিয়েস্ট এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের মালিক কিন্তু আসলে ইউকের সরকার না, এটা একটা প্রাইভেট মালিকানাধীন প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের আয় রোজগার হয়, প্রফিট হয়, লস হয়, পুরো জিনিসটা একটা ব্যবসা হিসেবে চলে। এই কারণে এয়ারপোর্টের এক্সাম্পল যখন আমি দিব, এয়ারপোর্টের আয় রোজগার নিয়ে যখন আমি কথাবার্তা বলবো, হিথ্রোর নামটা সামনে অনেকবার আসবে বলে আমার মনে হয়। আচ্ছা চলেন আমরা চিন্তা করি একটা এয়ারপোর্ট আসলে কিভাবে আয় রোজগার করে। একটা এয়ারপোর্টের তো আসলে অনেক রেভিনিউ স্ট্রিম থাকে, বাট আমি যদি এই রেভিনিউ স্ট্রিমগুলোকে দুই ভাগে ভাগ করতে চাই, এক ভাগে থাকবে অ্যারোনটিক্যাল স্ট্রিম, আরেক ভাগে থাকবে নন অ্যারোনটিক্যাল স্ট্রিম। অ্যারোনটিক্যাল স্ট্রিম ব্যাপারটা বোঝা আসলে খুব সহজ। মূলত একটা এয়ারপোর্টের একটা প্লেন থেকে যে আয় রোজগার হয় সেগুলোকে আমরা অ্যারোনটিক্যাল স্ট্রিমের আয় রোজগার বলতে পারি। মনে করেন আপনার একটা প্লেন কোম্পানি আছে, আপনি এরোপ্লেনের ব্যবসায় আছেন। আপনি ঠিক করলেন আপনার একটা প্লেন শাহজালাল বিমানবন্দর থেকে উঠবে, তারপর দিল্লি বিমানবন্দরে যে নামবে। এখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে আপনি শাহজালাল বিমানবন্দরকে একটা মেইল করবেন বা ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন, ভাই আমার প্লেন আমি আপনার এয়ারপোর্টে ল্যান্ড করাইতে চাই, আবার আপনার এয়ারপোর্ট থেকে টেক অফ করাইতে চাই। সো টেক অফের জন্য আমার ওই ল্যান্ডিং স্পটটা লাগবে, মানে যেখান থেকে প্লেন এভাবে সাই করে উঠে যায় ওই জায়গাটায় লাগবে, আবার আমি যখন ল্যান্ড করবো তখন আমার ওই জায়গাটা লাগবে, তাই না? এখন এই এয়ার স্ট্রিপের ভাড়া কত? তো তখন শাহজালাল এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট এগুলো আপনাকে বলবে যে ভাই আপনি যদি দিনে এতবার ল্যান্ডিং করেন তাহলে আপনাকে প্রত্যেক ল্যান্ডিং এর জন্য এত টাকা দিতে হবে, দিনে 10 বার টেক অফ করেন প্রত্যেক টেক অফের জন্য এত টাকা দিতে হবে এবং আপনাকে একটা বিল দিবে। এবং আপনি তখন বলবেন ঠিক আছে আমি বছরে 300 বার ল্যান্ডিং করবো এবং আমি বছরে 300 বার ফ্লাই করবো। সো আমাকে বলেন যে এই 300
300 মিলায় কত দিবেন, আপনি যত বলবেন তততে যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি অন্য এয়ারপোর্টের কাছে চলে যাব। এবং পুরো একটা B2B ডিসকাশনের মাধ্যমে আসলে এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট ঠিক করে যে টাকার লেনদেনটা কি পরিমাণ হবে। আমি যদি আপনাকে হিসাব দেই, 2018 সালের একটা হিসাব আছে, ওই হিসাবে জানা গিয়েছে যে লন্ডনের যে হিথ্রো এয়ারপোর্ট এইটা প্রত্যেক ল্যান্ডিং এর জন্য $9,500 চার্জ করে। তবে এটা কিন্তু আসলে এভারেজ হিসাব এবং এটা থেকে পুরো ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় না প্রত্যেক এয়ারপ্লেনের জন্য কিরকম চার্জ হয়, বা আপনার নিজের যদি একটা এয়ারপ্লেন থাকে তাহলে আপনার কত টাকা দিতে হবে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টকে ল্যান্ডিং এর জন্য বা টেক অফের জন্য। এখানে আরো কিছু সূক্ষ্ম হিসাব আছে। যেমন ধরেন আপনার একটা বোয়িং 737 আছে, বিশাল বিমান, 300 জন মানুষ বসতে পারে, বিশাল কারবার। তো এই প্লেন যদি আপনি ল্যান্ড করাইতে চান বা এই প্লেন যদি আপনি টেক অফ করাইতে চান এবং লন্ডনের হিথ্রো এয়ারপোর্টকে যে যদি বলেন আমি এইটা ল্যান্ড করাবো, এইটা টেক অফ করাবো, ওরা আপনাকে বলবে 2018 সালের হিসাব অনুযায়ী যে প্রত্যেক ল্যান্ডিং এর জন্য আপনাকে $11,600 দিতে হবে। আবার ধরেন আপনার 76 সিটের ছোট্ট একটা প্লেন আছে যেগুলো ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য রায়ানএয়ার টাইপ কোম্পানি ব্যবহার করে, ওগুলার কোনোটা যদি আপনি ল্যান্ড করাতে চান তাহলে কিন্তু $996, $1,000 কমেই আপনি ওই জিনিস ল্যান্ড করায় ফেলতে পারবেন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টেই। আবার এখানে আরেকটা বিষয় আছে, যখন আপনি টেক অফ করেন তখন যেই রকম চার্জ এবং যখন আপনি ল্যান্ড করেন ওইটার চার্জ কিন্তু আলাদা। তার কারণ যখন আপনি টেক অফ করেন তার মানে কি, তার মানে আপনার প্লেনের যে যাত্রীরা এরা ফার্স্টে চেক ইন করবে, তারপরে এরা সিকিউরিটির ভিতর দিয়ে যাবে, তারপরে এরা আপনার এয়ারপোর্টের লাউঞ্জ ব্যবহার করবে এবং ফাইনালি আপনার প্লেনে উঠবে। সো এয়ারপোর্টের অনেক ফ্যাসিলিটি ব্যবহার করতে হচ্ছে আপনার যাত্রীদের। অন দ্য আদার হ্যান্ড যখন আপনি ল্যান্ড করতেছেন তখন কিন্তু এত কিছু ব্যবহার করতে হচ্ছে না। ল্যান্ড করতেছে, ইমিগ্রেশন পার হয়ে, একটা কাস্টমসের জিনিস পার হয়ে, আপনি কোনো ইলিগাল জিনিসপত্র আনছেন নাকি দেখে আপনি বের করে দিচ্ছেন মানুষকে। সো যখন ল্যান্ডিং হয় তখন সাধারণত খরচ কম হয়, যখন টেক অফ হয় তখন সাধারণত চার্জ বেশি দিতে হয়। অনেক এয়ারপোর্ট আছে যারা বলে যে আমি প্লেনের হিসাবে নিব না। হিথ্রো এয়ারপোর্ট যেরকম বলে যে তোমার যদি প্লেন বড় হয় তাহলে $12,000, প্লেন ছোট হইলে $1,000। অনেক এয়ারপোর্ট আছে যারা আরেকটু চালাক, তারা বলে যে আমি প্রতি যাত্রী হিসেবে নিব। এখন এটার পজিটিভও আছে, নেগেটিভও আছে। আপনি যদি বলেন আমি প্রতি যাত্রী হিসেবে নিব, কোনো কোনো সময় প্লেন খালি আসতে পারে বা কোনো কোনো সময় প্লেন হাফ ভরা অবস্থায় আসতে পারে, তখন এয়ারপোর্টের আয় কমে যায়। আবার প্লেন ফুল প্যাকড হয়ে আসলে এয়ারপোর্টের আয় বাড়বে। সো কখনো কখনো কোনো এয়ারপোর্ট প্রফিটের রেভিনিউ শেয়ার বাড়ানোর জন্য বা কমানোর জন্য এই ধরনের রিস্ক নিয়ে থাকে। আমরা সবাই মোটামুটি অঙ্কটা বুঝতে পারতেছি, খুব জটিল না জিনিসটা বোঝা। এখন এই যে যত ফির কথা আমি বললাম, এই সব ফি কিন্তু একটা এয়ারপোর্ট এয়ারলাইন্স কোম্পানি থেকে নিচ্ছে। বাট এয়ারলাইন্স কোম্পানি এই ফি কিভাবে দিচ্ছে? আমার আপনার প্লেনের টিকিটের টাকা থেকেই তো দিচ্ছে, তাই না? সো এয়ারলাইন্স কোম্পানি যদি চায় যে টিকিটের দাম কমাবে, তাহলে এয়ারলাইন্স কোম্পানি কি করতে পারে? একটা খুব সহজ উপায় হলো নামি দামি এয়ারপোর্টে আমরা নামাবোই না। এবং এই স্ট্র্যাটেজি অনেকেই ইউজ করে এবং পপুলারলি ইজিজেট, রায়ানএয়ার, এই টাইপ যেসব ছোট ছোট বাজেট এয়ারলাইন্স আছে, এইসব এয়ারলাইন্সের সিস্টেমটাই হলো এরা কখনো হিথ্রোতে নামাবে না, দূরে যায় একটা এয়ারপোর্টে আপনাকে নামাই দিবে, যে এয়ারপোর্টে খরচ কম, প্রেশার কম। এবং এই স্ট্র্যাটেজি ফলো করে রায়ানএয়ার আসলে ইউরোপের লার্জেস্ট এয়ারলাইন্স হয়ে গিয়েছে উইথ $1 বিলিয়ন রেভিনিউ। আচ্ছা, ভিডিও বেশ বড় করার আগে, এগুলো তো আসলে অ্যারোনটিক্যাল খরচের হিসাব বা অ্যারোনটিক্যাল ইনকামের হিসাব। প্লেনের মাধ্যমে এয়ারপোর্টের যে আয়গুলা হচ্ছে এটার হিসাব। বাট এটার থেকেও বড় আয়ের উৎস হইল নন প্লেন রিলেটেড আয়, যেটা আমরা অনেক সময় জানি বাট ওইভাবে চিন্তা করে দেখি না। প্রথমেই এবং সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো জ্বালানি বিক্রি। প্লেন চালাইতে জ্বালানি লাগে এবং এই তেল তো প্লেন নিয়ে আসতে পারে না। এই তেল প্লেন সবসময় এয়ারপোর্টের কাছ থেকে কিনে এবং এয়ারপোর্ট এইটায় খুব হাই একটা মার্কআপ চার্জ করে, কারণ ওরা জানে যে আপনার প্লেন এখান থেকে যখন টেক অফ করবে আপনি তো আরেক জায়গা থেকে তেল নিয়ে এসে প্লেনে ভরতে পারবেন না, আপনার এই এয়ারপোর্ট থেকেই তেল কিনতে হবে। সো এই যে জ্বালানির যে বিক্রি, এই বিক্রি থেকে সাধারণত এক একটা এয়ারপোর্ট অনেক অনেক টাকা আয় করে থাকে। সেকেন্ড যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কখনো কখনো আপনার প্লেনে ঝামেলা হইতে পারে, আপনার পাখা ভেঙে গেছে, আপনার দরজা লাগতেছে না, হাবি জাবি কত ঝামেলাই তো হইতে পারে, তাই না? এখন এইসব ঝামেলা যখন হবে, ধরেন বোয়িং এর একটা প্লেন যখন শাহজালাল বিমানবন্দরে এবং এই বোয়িং এর একটা প্লেনের যখন ঝামেলা হবে, তখন তো আমেরিকা থেকে বোয়িং এর টিম এসে সলভ করে দিবে না এই ঝামেলা। তখন শাহজালাল বিমানবন্দরেই টিম থাকতে হবে যেই টিম এই প্রবলেম সলভ করে দিবে এবং এই টিমকে এই প্রবলেম সলভ করার জন্য বোয়িং কিন্তু টাকা দিবে। আচ্ছা, এতক্ষণ আমরা অ্যারোনটিক্যাল আয়ের কথাবার্তা বললাম, বেশ বিশাল লিস্ট, আরো কিছু হাবিজাবি জিনিসপত্র আছে, বাট ওগুলো নিয়ে আমরা কথাবার্তা না বলি, আমরা নন অ্যারোনটিক্যাল সাইডের কথাবার্তা বলি। এবং ইন্টারেস্টিংলি অনেকে ভাবে যে নন অ্যারোনটিক্যাল সাইডে কি আসলেই অ্যারোনটিক্যাল সাইডের মতো আয় রোজগার হয় এক একটা এয়ারপোর্টের? আসল কথা হলো আসলেই হয় এবং অনেক সময় দেখা যায় যে নন অ্যারোনটিক্যাল সাইডে অ্যারোনটিক্যাল সাইডের থেকেও বেশি আয় রোজগার হচ্ছে। প্রথমেই নন অ্যারোনটিক্যালের লিস্টে আসবে পার্কিং লট। বাংলাদেশে এই ব্যাপারটা হিসাব করা কঠিন, কারণ বাংলাদেশে পার্কিং এর পুরো সিস্টেমটাই ওলট পালট। বাট বিদেশে সাধারণত মানুষ যেহেতু নিজে গাড়ি চালায় যায়, তারপর এয়ারপোর্টে উঠে গাড়ি এয়ারপোর্টেই পার্ক করা থাকে, আবার 3 দিন 7 দিন পর ফেরত এসে ওখান থেকে গাড়ি নিয়ে ফেরত আসে। পার্কিং থেকে প্রত্যেকটা এয়ারপোর্টের অনেক আয় রোজগার হয়। সেকেন্ড থাকবে লিস্টে রিটেইল শপ। এটাও খুব একটা জটিল না বোঝার জন্য। আপনারা যখন এয়ারপোর্টে যান, সাধারণত আপনারা যখন প্লেনের টিকিট কাটেন, দেখবেন আপনাদের বলা হয় যে 3.5 থেকে 4 ঘন্টা আগে আপনার এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। আমরা অনেকেই হয়তো ভাবছি যে 3-4 ঘন্টা আগে এয়ারপোর্টে যাওয়া আসলে কেন লাগতেছে, এত কি হবে? এর কারণটা হলো মূলত এয়ারপোর্ট চায় যে আপনি যখন ইমিগ্রেশন পার করে ওই পারে চলে যাবেন, তখন যেন আপনার হাতে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা থাকে এয়ারপোর্টের ভিতরের দোকানগুলা
ঘুরে দেখার জন্য। আপনি দোকান ঘুরবেন, আপনি খাবার খাবেন, আপনি স্পাটা যা আছে মাসাজ পার্লার ওগুলা যাবেন, আপনি যে লাক্সারি গুলো আছে যেমন ধরেন বিভিন্ন ব্যাংকের বুথ থাকে, লাউঞ্জ থাকে, এই ধরনের জিনিসপত্র যখন আপনি যাবেন এর প্রত্যেকটার সার্ভিস যখন আপনি নিবেন ওগুলার কিন্তু 10-20 ইভেন 30%ও এয়ারপোর্ট কেটে রাখে। আবার মনে করেন আপনি ফেরত আসছেন এবং আপনি ঠিক করলেন যে আমি এখন এয়ারপোর্ট থেকে বাসায় যাব, কিভাবে যাব? হয়তো আপনাকে আপনার বন্ধু বান্ধবরা নিতে আসছে। যদি আপনাকে আপনার বন্ধু বান্ধবরা নিতে এসে থাকে, ওই বন্ধু বান্ধবরা যেই জায়গায় দাঁড়িয়েছে ওই জায়গায়ও কিন্তু কিছু দোকান টোকান থাকে যেগুলো সাধারণত এয়ারপোর্টের বাইরের সাইডের দোকান হয় এবং ওই সব দোকানের 10-15% রেভিনিউর কমিশন এয়ারপোর্ট কেটে নেয়। আপনার যদি বন্ধু বান্ধব না থাকে তাহলে বেশিরভাগ এয়ারপোর্ট ইনক্লুডিং আমাদের শাহজালাল এয়ারপোর্ট আপনাকে ট্রান্সপোর্টের সুবিধা দেয়। আপনি গাড়ি ভাড়া করতে পারেন ড্রাইভার সহ বা ড্রাইভার ছাড়া, এবং আপনি যখন এই গাড়ি ভাড়া করেন ওই গাড়ি ভাড়ার টাকার একটা অংশও কিন্তু এয়ারপোর্ট কেটে রাখে। এয়ারপোর্টের যে এক্সট্রা কত আয় রোজগার হয় এই লিস্টের আসলে কোনো শেষ নাই। এমন অনেক এয়ারপোর্ট আছে যখন আপনি ইন ফ্লাইটে খাবার খান, ধরেন আপনি আকাশে উঠে গেছেন, আপনি শাহজালাল বিমানবন্দর থেকে বাইর হয়ে গেছেন, আকাশের উপরে উঠে আপনি একটা কোক কিনলেন প্লেনের ভিতরে, ওইটারও একটা পার্সেন্টেজ চার্জ করে। এরকম অনেক এয়ারপোর্ট আছে। এবং অবভিয়াস যেগুলো আমরা সবসময় দেখি এক দেশ থেকে আরেক দেশে গেলে, সিম কার্ড যখন আমি কিনতে যাই, ধরেন আমি থাইল্যান্ডে ল্যান্ড করছি, এখন আমার তো একটা সিম কার্ড লাগবে তাই না, বা আমার মানি এক্সচেঞ্জ করতে হবে, এগুলো খুব অবভিয়াস ব্যাপার। এবং এর প্রত্যেকটা ইভেন যে এটিএম বুথ বসানো হয় এয়ারপোর্টের ভিতরে, ওই এটিএম বুথ যেই কোম্পানি বসায় সেই কোম্পানির ভাড়া দিতে হয় ওখানে এটিএম বুথ বসানোর জন্য। আপনারা যখন এয়ারপোর্টে যাবেন শাহজালাল বিমানবন্দরে, আপনারা লাগেজের যে কাউন্টারটা আছে যেখান থেকে লাগেজ আমরা উঠাই, ওখানে আপনারা দেখবেন বড় বড় বিলবোর্ড লাগানো থাকে বিভিন্ন ফোন কোম্পানির। ওই যে বিলবোর্ড গুলো লাগানো থাকে, ওই বিলবোর্ড গুলো লাগানোর জন্য কিন্তু এই ফোন কোম্পানিগুলো এয়ারপোর্টকে প্রত্যেক মাসে টাকা দেয়। এয়ারপোর্টের ব্যবসা যে এত বড় ব্যবসা, এই জিনিসটা না অফেন ওভারলুকড, আমরা কখনোই খেয়াল করি না। এবং যখন কথাবার্তা হয় যে দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসা কি কি, কেউ বলে মাইনিং, কেউ বলে গোল্ড প্রডিউস করা, কেউ বলে সোশ্যাল মিডিয়া, কেউ বলে মেটাভার্স, টেক, এই সেই হাবি জাবি, কেউ আপনাকে কখনো বলবে না যে এয়ারপোর্টের ব্যবসা কিন্তু খুব বড় একটা ব্যবসা। 2019 সালে এয়ারপোর্ট গুলা পুরো পৃথিবীতে যতগুলা মেজর এয়ারপোর্ট আছে সব এয়ারপোর্ট মিলে আয় করেছিল $172 বিলিয়ন। 2017 সালে, আমি এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এয়ারপোর্ট আসলে কত বড় একটা জিনিস। 2017 সালে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, ফ্যান্সি এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টের শুধু নন অ্যারোনটিক্যাল খাবার দাবার, মাসাজ, তারপরে বিভিন্ন জিনিসপত্র গিফট শপ থেকে কেনা, শুধু এই সেই জিনিস করে এক বছরে আয় করেছে প্রায় $2.5 বিলিয়ন। এখন আমি যদি আপনাদের কম্পারিজনের জন্য বলি, ইলন মাস্ক টুইটারের শেয়ার কিনছে $3 বিলিয়ন দিয়ে। সো ইলন মাস্কের থেকে 500 মিলিয়ন কম। বেসিক্যালি আমি অঙ্কটা যেটা করতে চাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন যে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুধু খাবার বিক্রি করে, শুধু মাসাজ বিক্রি করে, শুধু বিভিন্ন গিফট শপ বিক্রি করার পার্সেন্টেজ নিয়ে, পুরা টাকা তো ওরা পায় না, ওরা শুধু 20%, 10%, 30% পায়। শুধু এই পার্সেন্টেজ নিয়ে ওরা চাইলে প্রত্যেক বছর টুইটারের 10% কিনতে পারে। এই হইল এয়ারপোর্ট ব্যবসা। এখন কথা হচ্ছে সব এয়ারপোর্ট কিন্তু এত লাভজনক না। অনেক এয়ারপোর্টই আছে যারা আসলে লাভ করতে পারে না। আনফরচুনেটলি আমাদের যে নিজেদের এয়ারপোর্ট শাহজালাল বিমানবন্দর, আমরাও অত লাভজনক প্রতিষ্ঠান না। এখানে একটা কথা আছে, অনেকে বলে যে পাবলিকলি ওন্ড কর্পোরেশন লাভের চিন্তা অত করে না, কারণ পাবলিকলি ওন্ড কর্পোরেশনের মূল চিন্তা থাকে সার্ভিস দেওয়া, লাভ নিয়ে তারা পরে চিন্তা করবে। বাট এরকম অনেক সাকসেসফুল পাবলিকলি ওন্ড কর্পোরেশন আছে যারা খুব ভালো সার্ভিসও দেয়, আবার যারা অনেক লাভজনক প্রতিষ্ঠানও। কারণ আপনি যখন লাভ করবেন সেই লাভের টাকাই তো আপনি আবার রিইনভেস্ট করবেন, এইভাবে এই সাইকেলের মাধ্যমে আপনার ওই বিজনেসটা বড় হবে। এবং এই কারণে অনেকেই বিভিন্ন সময় দেখবেন বলে থাকে যে প্রত্যেকটা পাবলিক এয়ারপোর্ট বা এটলিস্ট প্রত্যেক শহরের একটা পাবলিক এয়ারপোর্টকে আমাদের প্রাইভেট কোম্পানির হাতে দিয়ে দেওয়া উচিত, যাতে করে বেটার ম্যানেজ হয় এবং পুরো কর্পোরেট স্ট্রাকচারের মধ্যে চলে আসে জিনিসটা। শাহজালাল বিমানবন্দরের নতুন টার্মিনাল আসছে, নতুন টার্মিনাল খুবই সুন্দর হবে মনে হচ্ছে, এবং আশা করা যায় নতুন টার্মিনাল যখন আসবে তখন আমাদের এয়ারপোর্টটাও আরো অনেক সুন্দর এবং আরো অনেক লাভজনক হবে। এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি আমি চেষ্টা করেছিলাম ডেটা খুঁজে পাওয়ার জন্য, আমাদের যে রিসার্চ টিম তারা চেষ্টা করেছিল যে শাহজালাল বিমানবন্দরের আসলে আয় কত হয় প্রত্যেক বছরে। আনফরচুনেটলি এই ধরনের কোনো ডেটা আমরা পাইনি, হয় ডেটা নাই অথবা ডেটা পাবলিকলি অ্যাভেলেবল না। এয়ারপোর্ট আর এয়ারলাইন্সের এই জিনিসটা না আমার সবসময় খুব অদ্ভুত লাগছে যে একটা এয়ারপোর্ট আসলে কিভাবে আয় করে, এবং আসলে আপনি নিজে যদি একটা এয়ারপোর্ট দাঁড় করাইতে চান পসিবল নাকি। এখন আমরা তো জানি যে সাকিব আল হাসান আমাদের দেখাইছে যে আপনার যদি 19 কোটি টাকা থাকে আপনি ব্যাংকের মালিক হয়ে যেতে পারেন। হয়তো নিকট ভবিষ্যতে আমরা ওইরকম সিচুয়েশনও দেখবো বাংলাদেশে, যেখানে বা বাংলাদেশি মানুষদের যারা এয়ারপোর্টের মালিক হবে। দেখা যাক কিরকম হয়। বাট ওই জন্য আমি এই ভিডিওটা বানাইনি, আমি ভিডিওটা এই জন্য বানিয়েছি কারণ আমার মনে হয়েছিল যে একটা এয়ারপোর্ট কিভাবে কাজ করে এটা যদি আমি আপনাদের জানাই আপনারা বেশ মজা পাবেন, এবং জানাতে পেরে আমারও বেশ মজা লেগেছে। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।